আমি Dr. Moriam Begum, Professor and Departmental Head Pediatrics. Today's topic is congenital hypothyroidism. You know that congenital hypothyroidism means the hypothyroidism, that means hyposecretion from thyroid gland presenting from the presenting from newborn period. That means congenital hypothyroidism is most common neonatal metabolic disorder, result in severe physical, neurodevelopmental impairment and infertility if untreated. It is one of the most common preventable cause of mental retardation in children. The incidence in congenital hypothyroidism is 1:3,000 to 1:4,000, and male female ratio is 2:1. That is, females are more commonly present with hypothyroidism. You know that we have a thyroid gland in front of at the root of the neck. It is bilobed and connected by isthmus. তোমরা বুঝতে পারছো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? এটা হচ্ছে নেকের সামনে, রুট অফ দ্য নেক এবং ট্রাকিয়ার দুই পাশে, আর ইট ইজ কানেক্টেড বাই ইসমাথ। থাইরয়েড গ্ল্যান্ড কিছু হরমোন রিলিজ করে। কি মেইনলি তিনটা হরমোন রিলিজ করে: টেট্রাহাইড্রোথাইরোডিন, ট্রাইহাইড্রোথাইরোডিন অ্যান্ড ক্যালসিটোনিন। এই থাইরয়েড হরমোন কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হরমোন ইন দ্য বডি। থাইরয়েড হরমোন ছাড়া কিন্তু আমাদের শরীর চলতে পারবে না। আমাদের প্রতিটা কোষে কাজের জন্য থাইরয়েড হরমোন লাগবে। এটার কি কাজ? এটা হচ্ছে বিএমআর বাড়ায়, ইনক্রিজ বিএমআর, স্টিমুলেট গ্রোথ, ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, ইনক্রিজ প্রোটিন সিনথেসিস and affect carbohydrate, lipid and vitamin metabolism. That means every elements of the food need thyroxine hormone to metabolize in the body. Protein, fat, carbohydrate, all the nutrients need thyroxine hormone. So without thyroxine hormone, metabolism will be decreased. Now come to development of thyroid gland. You know that thyroid gland develop, we see bilobed thyroid gland at the age of 7 weeks of gestation. 7 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু দুইটা লোব দেখতে পারি। Thyroxine secretion starts at 12 weeks of gestation, and you know that before that maternal hormone, that FT4 and FT4 খুবই সামান্য পরিমাণ FT4 প্লাসেন্টা ক্রস করে ফিটাসে যায়, কিন্তু TSH প্লাসেন্টা ক্রস করতে পারে না। এই জন্য আমাদের পরবর্তীতে ফিটাল ব্রেন ডেভেলপমেন্টের জন্য অবশ্যই থাইরক্সিন প্রয়োজন। এখন নিজস্ব থাইরক্সিন যদি সিনথেসিস না হয়, তাহলে বাচ্চাদের কিন্তু ফিটাল ব্রেন ডেভেলপমেন্টটা হবে না। তার আগে তোমাদের কি ক্লাসিফিকেশন আগে আমি একটু বলে নিতে চাই যে থাইরয়েড হরমোনের মেটাবলিজমটা। তোমরা জানো থাইরয়েড হরমোনের জন্য এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে আয়োডিন এবং আয়োডিন রিচ ফুড, আয়োডাইড সল্ট একটা বাজারে পাওয়া যায়। এগুলো যখন আমরা কনজাম্পশন করি, এটা কি হয়, আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাডে যায়, তবে আয়োডিন কখনো সরাসরি ব্লাডে যেতে পারে না। এর জন্য কি করতে হয়, আয়োডিনটাকে কনভার্ট করতে হয় আয়োডাইডে। আয়োডাইড তখন ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়ে ব্লাড স্ট্রিমে যায়, ব্লাড স্ট্রিম থেকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যায়। থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড আয়োডিনটা আপটেক হয়ে থাইরয়েড ফলিকুলের দিকে চলে যায়। থাইরয়েড ফলিকুলের দিকে ওরা কি করে, এই আয়োডিনটা আবার তোমার আয়োডাইডে অক্সিডাইজড হয়ে আয়োডাইডে পরিণত হয়। হ্যাঁ, আয়োডাইডটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই আয়োডিনটা আমাদের প্রোটিন টাইরোসিনের সাথে কম্বাইন করে আমাদের মোনো আয়োডোটাইরোসিন তৈরি করে, এবং মোনো আয়োডোটাইরোসিন একটা ডায়োডোটাইরোসিন তৈরি করে। ডায়োডোটাইরোসিন থেকে আমাদের আবার ট্রাইআয়োডোটাইরোসিন তৈরি হয়, যেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ থাইরক্সিন। মানে আমাদের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোডিন এবং টেট্রাআয়োডোথাইরোডিন, মেইনলি ট্রাইআয়োডোথাইরোডিন।
তাহলে আমাদের একটু আমাদের জানা দরকার যে কিভাবে এটা আয়োডিনটা আমাদের শরীরের ভিতরে ঢুকছে এবং এটা মেটাবলিজমটা হচ্ছে। থাইরয়েড হরমোনটা কিন্তু তৈরি হয়ে আমাদের গ্ল্যান্ডে থেকে যায় যতক্ষণ পর্যন্ত না এটা প্রয়োজন হয়। প্রয়োজন কখন হবে? যদি কোনো কারণে শরীরের TSH থাইরক্সিন লেভেলটা কমে যায়। যদি থাইরক্সিন লেভেলটা কমে যায় তাহলে কি করে? সে হচ্ছে একটা সিগন্যাল পাঠায় আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ড দেখে যে থাইরক্সিন কমে গেছে, তখন সে কি করে? একটা সিগন্যাল পাঠায় হাইপোথ্যালামাসে। থ্যালামাস তখন থাইরয়েড রিলিজিং হরমোনটা রিলিজ করে। এটা রিলিজ করে এবং এটা কাজ করে কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ড তখন কি করে? TSH রিলিজ করে। এই TSH যখন আমাদের ব্লাড স্ট্রিম পাস করে ওতে থাইরয়েড গ্ল্যান্ডে যাবে, তখন সে থাইরক্সিন হরমোনকে রিলিজ করতে নির্দেশ দিয়ে দেয়। তাহলে বোঝা গেল কিভাবে আমাদের থাইরক্সিনটা মেটাবলিজম হচ্ছে, এর ফিডব্যাকটা কিভাবে হচ্ছে। যদি কখনো আমাদের থাইরক্সিন লেভেলটা বেশি হয়ে যায়, তখন সে কি করে? একটা নেগেটিভ ফিডব্যাক দেয় যে তোমার আর হরমোনের প্রয়োজন নাই, তখন আর হরমোন সিক্রেশন হয় না। এভাবে এটা ব্যালেন্স মেনটেন করে। এখন আসি ক্লাসিফিকেশন অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি হতে পারে। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলতে আমরা কি বুঝি? যদি কখনো কোনো সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডে হয়ে থাকে তাহলে সেটাকে বলি আমরা প্রাইমারি। যদি কোনো সমস্যা পিটুইটারি গ্ল্যান্ডে হয় তখন তাকে আমরা বলি সেকেন্ডারি, এবং কোনো সমস্যা যদি হাইপোথ্যালামাসে হয় তখন আমরা তাকে বলি টারশারি হাইপোথাইরয়েডিজম। এখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কী কারণে হতে পারে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মেনলি 4টা কারণে হয়ে থাকে। একটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট, একটা ইনবোর্ন ইরর অফ মেটাবলিজম, একটা ম্যাটারনাল এক্সপোজার টু ড্রাগস অর গয়ট্রোজেন, একটা আয়োডিন ডেফিসিয়েন্সি। বাচ্চাদের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ the developmental defect. It is most important. 80 to 85% cause of hypothyroidism is developmental defect. Developmental defect মানে যদি থাইরয়েডের অ্যাপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া অথবা একটোপিক থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে তখনই আমরা তাকে বলি ডেভেলপমেন্টাল ডিফেক্ট। আর ইনবোর্ন ইরর অফ থাইরয়েড হরমোন সিক্রেশন সিনথেসিস, যেটাকে বলা হয় ডিসহরমোনোজেনেসিস, কয়েকটা স্টেপে হইতে পারে। একদম আয়োডিন আপটেক থেকে রিলিজ পর্যন্ত যে কোনো জায়গায় যদি এনজাইম ডেফিসিয়েন্সি হয় সাধারণত সেই ক্ষেত্রে ডিসহরমোনোজেনেসিস হয়ে থাকে। কি হইতে পারে? একটা হচ্ছে ডিক্রিজ আয়োডিন ট্র্যাপিং, ডিক্রিজ অর্গানিফিকেশন, দ্যাট মিনস হচ্ছে পারক্সিডেশন ডেফিসিয়েন্সি, ডিফেক্টিভ আয়োডিন টাইরোসিন কাপলিং, অ্যাবনর্মাল থাইরোগ্লোবুলিন সিনথেসিস। তাহলে এগুলো যে কোনো স্টেপেই আমাদের কিন্তু হরমোন সিনথেসিসটা বন্ধ হয়ে যাবে, এবং এটাকে বলা হচ্ছে কি ডিসহরমোনোজেনেসিস এবং ইনবোর্ন ইরর অফ থাইরয়েড হরমোন মেটাবলিজম সিনথেসিস। ম্যাটারনাল এক্সপোজার টু গয়ট্রোজেন অর স্পেসিফিক এজেন্ট কী হতে পারে? আমরা কিন্তু মারা অনেক সময় আয়োডিনেটেড কফ সাপ্রেশন খায়, সেই ক্ষেত্রে দেখা যায় আয়োডিনকে আমাদের থাইরয়েড হরমোন সিক্রেশনে বাধা দিবে। আরও কিছু যেমন হচ্ছে আয়োডাইড, মাদার যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগ পায়, গয়ট্রোজেনিস ফুড, কী ফুডে গয়ট্রোজেন আছে যেমন হচ্ছে ক্যাবেজ, কাউলিফ্লাওয়ার, স্পিনাচ, এগুলো সবগুলোতে গয়ট্রোজেনিক। এগুলো খেলে কি হবে? তোমার থাইরক্সিন হরমোন সিক্রেশনটা বন্ধ থাকবে। এর জন্য ম্যাটারনাল যখন ডিউরিং ফিটাল লাইফ ম্যাটারনাল যদি এক্সপোজ থাকে সব গয়ট্রোজেনে, সেই ক্ষেত্রেও কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হবে। আর একটা কি আয়োডিন ডেফিসিয়েন্সি, এটা সাধারণত নর্থ বেঙ্গলের দিকে আমাদের দেশে খুব বেশি হয়। আয়োডিন ডেফিসিয়েন্সি হলেও কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে। সেকেন্ডারি কজ কি? সেকেন্ডারি কজ যদি কোনো কারণে হাইপোথাইরয়েডিজম পিটুইটারি কোনো ডিফেক্ট থাকে, প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হবে। এবং টারশারির ক্ষেত্রে যদি তোমার হাইপোথাইরয়েডের প্রবলেম থাকে, এটা একটু আগে আমি বলেছি
এখন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে দেখা যাচ্ছে কি টিএসএইচটার ডেফিসিয়েন্সি হচ্ছে, আর টারশিয়ারি হাইপোথাইরয়েডিজমে কি হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং এইসব হরমোনের সাথে দেখা যায় অনেক সময় আদার হরমোন ডেফিসিয়েন্সিও থাকে। কী কী ক্লিনিক্যাল ফিচার থাকে? কারণ হাইপোথাইরয়েডে কোনো পেশেন্ট আসলো অথচ আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারলাম না এবং তাদেরকে তার সাইন সিমটমটা আমরা বুঝতে পারলাম না, তাহলে কিন্তু একটা ক্রাইম হয়ে গেল। কারণ আমি যদি আর্লিতে তার ডিজিজ ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু বাচ্চাটাকে মেন্টাল রিটার্ডেশন থেকে প্রিভেন্ট করতে পারবো। যত আর্লি ডায়াগনোসিস হবে তত মেন্টাল রিটার্ডেশনটা কম হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 2 বছর পরে যদি কারো ডায়াগনোসিস হয়, হ্যাঁ, কিন্তু আগে কোনো সমস্যা ছিল না, তাদের কিন্তু মেন্টাল রিটার্ডেশনটা কম হবে। কিন্তু যার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম জন্মের পর থেকেই থাইরয়েড হরমোনটা কম থাকে তাদের হচ্ছে মেন্টাল রিটার্ডেশনটা কিন্তু বেশি হয়। কী কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে? যেমন লিটল ক্রাই, স্লিপিনেস, পুয়ার ফিডিং, প্রোলং জন্ডিস। প্রোলং জন্ডিস কিন্তু ইম্পর্টেন্ট, দেখা যায় অ্যারাউন্ড 65% কেসে প্রোলং জন্ডিসটা থাকে। অ্যান্ড প্রোলং জন্ডিস বলতে আমরা কি বুঝি? যদি ইফ জন্ডিস পারসিস্ট মোর দেন 14 days অফ এজ, তাহলে আমাদের এটাকে বলা হয় প্রোলং জন্ডিস 14 days। আর ডিলেড আরেকটা কী হিস্ট্রি দেয়, আমরা যদি মার কাছে জিজ্ঞেস করি বাচ্চা মিকোনিয়াম কখন পাস করেছিল, তখন দেখা যাচ্ছে যে সাধারণত বাচ্চারা মিকোনিয়াম পাস করে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার বেশি পরে তাদের মিকোনিয়ামটা পাস করে, এবং তারা একটা কনস্টিপেশনের হিস্ট্রি থাকে, কনস্টিপেশন হিস্ট্রি দেয়। হোর্স ক্রাই থাকবে, হ্যাঁ, ভয়েস একটা কর্কশ বয়স মানে শব্দ পাওয়া যাবে বাচ্চার কাছ থেকে। যদি আমরা হিস্ট্রি নেই তাহলে অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম পেতে পারি, অথবা মায়ের কোনো থাইরয়েড ডিজিজ পেতে পারি, যেমন মা অনেক দিন ধরে অ্যান্টি থাইরয়েড ড্রাগ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে। আমরা এক্সামিনেশন করলে কি পাবো? এক্সামিনেশন করলে পাবো বাচ্চাটার ল্যাথার্জি, বাচ্চার ইকটিরি, বাচ্চার হেড সার্কামফারেন্সটা সাধারণত নর্মাল থাকে, অনেক সময় একটু বড় হইতে পারে। তা ফন্টানেলস ওয়াইড ওপেন থাকে, এটা মানে কমনলি পোস্টের ফন্টানেলটা ওয়াইড ওপেন থাকে, অ্যান্টোফন্টানেলটাও থাকে, তবে পোস্টের ফন্টানেলটাও ওপেন থাকে। এবং এটাকে বলা হয় যে পোস্টের ফন্টানেল এবং অ্যান্টোফন্টানেলের যে জাংশনটা, এটাকে বলা হয় থার্ড ফন্টানেল। এইসব বাচ্চার ক্ষেত্রে দেখা যায় থার্ড ফন্টানেল ওপেন থাকে। স্কিন আর ড্রাই থাকবে এবং স্ক্যান্টি হেয়ার, একদম অল্প মানে চুল খুবই কম থাকবে। ওদের টিপিক্যাল ফেস থাকে। টিপিক্যাল ফেস কী ধরনের? এটাকে বলা হয় কোর্স ফেসিস। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে ধরবে। হোয়াট ডু ইউ মিন বাই কোর্স ফেসিস? একটা বাচ্চার কোর্স ফেসিস যদি থাকে তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এটা হাইপোথাইরয়েড কি না। তা কোর্স ফেসিস বলতে আমরা কি বুঝি? কোর্স ফেসিস বলতে হচ্ছে ডিপ্রেসড ন্যাজাল ব্রিজ থাকবে, রিঙ্কেল ফোরহেড থাকবে, তারপরে হচ্ছে টাংটা প্রোট্রুডেড থাকবে, লো হেয়ার লাইন থাকবে, তারপরে হচ্ছে আইলিডটা পাফি থাকবে, ন্যারো প্যালপিব্রাল ফিশার থাকবে। এগুলো হচ্ছে তখন ফেসটার মধ্যে থাকবে। এটা দেখলেই আমাদের বলতে হবে কি এটা কোর্স ফেসিস, এবং কোর্স ফেসিস থাকলে অবশ্যই চিন্তা করতে হবে হাইপোথাইরয়েডিজম। আর কি থাকতে পারে? ওদের ডিলেড ডেন্টেশন হইতে পারে। ওদের নেকটা সাধারণত শর্ট থাকে, শর্ট নেক। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের গয়টারও আমরা পেতে পারি। গয়টার কখন পাবো? এটা সাধারণত যদি কোনো ডিসহরমোনোজেনেসিস থাকে সেই ক্ষেত্রে আমরা গয়টার পেতে পারি। স্কিনটা কীরকম থাকে? খুবই ইম্পর্টেন্ট, স্কিনটা হবে ড্রাই, থিক, কোল্ড, মটেল। হ্যাঁ, এটাকে বলা হয় কিউটিস মার্মোরেটা। মটলিং থাকবে, স্কিনের মধ্যে মনে হচ্ছে ছোপ ছোপ জালের মতো হয়ে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে স্কিনটা ড্রাই থাকবে, থিক থাকবে, কোল্ড থাকবে এবং মটলিং থাকবে। অ্যাবডোমেনটা কেমন হবে? অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড এবং আম্বিলিকাল হার্নিয়া খুবই কমন। হ্যান্ডগুলো কীরকম থাকবে? ব্রড অ্যান্ড স্টাম্পি, এবং এক্সট্রিমিটি ইডিমা অফ দ্য এক্সট্রিমিটিসতে ইডিমা থাকবে। আর সাবনর্মাল টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচার সবসময় মনে হবে যে কম। মাসেলগুলো কীরকম থাকবে? হাইপোটোনিক থাকবে।
আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করি দেখা যাবে পালসটা লো থাকবে, কার্ডিওমেগালি থাকবে, মারমার থাকবে, অ্যাসিমটোমেটিক পেরিকার্ডাল ইফিউশন। তার মানে এদের কিন্তু পেরিকার্ডাল ইফিউশন থাকে এবং সেজন্য কার্ডিওমেগালি দুটা কারণে হতে পারে। একটা হচ্ছে হার্টে যদি মিক্সিডেমা স্ট্রেন থাকে আর যদি পেরিকার্ডাল ইফিউশন থাকে, এই দুটা কারণে আমরা কিন্তু কার্ডিওমেগালি পাবো। তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা মার্কলি স্টান্টেড এবং শর্ট স্ট্রেচার। আমরা যদি কোনো শর্ট স্ট্রেচারে ডিডি চিন্তা করি তাহলে কিন্তু অবশ্যই প্রথমে রাখতে হবে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ স্টান্টিং। আর সেক্সুয়াল ম্যাচুরিটি এদের ডিলেড হয়, ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে 20%, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তাদের কানেও শুনতে পারবে না 20%-এর ক্ষেত্রে। 10%-এর ক্ষেত্রে দেখা যাবে আদার কনজেনিটাল অ্যানোমালি সাথে থাকে, যেমন হচ্ছে হার্ট ডিজিজ। আমরা যদি অ্যানথ্রোপোমেট্রি নেই, মানে লেন্থ আর হাইট যদি দেখি দেখা যাচ্ছে কি এটা আমাদের ইনফেন্টাল টাইপ থাকবে। আমরা যদি একটা বাচ্চার অ্যানথ্রোপোমেট্রি নেই আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট, তোমরা জানো যে অ্যাট বার্থে আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিওটা কীরকম হবে 1.7:1। যত বাচ্চাটা বড় হবে তখন তত কিন্তু লোয়ার সেগমেন্টটা বড় হতে থাকবে, আপার সেগমেন্টটা শর্ট হবে। কিন্তু ইন কেস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম দেখা যাচ্ছে যে বড় হচ্ছে ঠিকই কিন্তু এটা ইনফেন্টাইল থাকছে, মানে আপার সেগমেন্টটা বড় এবং লোয়ার সেগমেন্টটা ছোট থাকে। এখন কিভাবে আমরা আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিওটা বের করব এটা জানা থাকা খুবই জরুরি। আপার সেগমেন্ট আমরা প্রথমে বাচ্চাটার হেড টু টো, হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত পুরা লেন্থটা নিব, লেন্থ আর হাইট নিব এবং এর থেকে লোয়ার সেগমেন্ট আমরা বাদ দিব। লোয়ার সেগমেন্টটা কেমন করে বের করব? পিউবিক সিম্পাইসিস থেকে আমাদের হিল পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে লোয়ার সেগমেন্ট। তাহলে টোটাল লেন্থ থেকে আমরা যদি লোয়ার সেগমেন্টটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু আপার সেগমেন্ট পেয়ে গেলাম। তাহলে আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও এটা আমাদের এক্সামিনেশনের সময় করতে হবে। যদি আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিওটা ইনফেন্টাইল প্যাটার্ন হয়, যেমন দেখা যাচ্ছে একটা বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে কিন্তু ওর আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও হচ্ছে 2:1 হয়ে আছে, তাহলে কি বুঝবো যে এটা ইনফেন্টাইল প্যাটার্ন আছে। তাহলে আমাদের আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিওটা মাপতে হবে। এখানে একটা পিকচার দেওয়া আছে, তোমরা খুব ভালো করে ছবিটা দেখো, ছবিটা দেখলেই কিন্তু বুঝতে পারবা কি কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ইডিমা আছে, আইলিডে ইডিমা আছে, ডিপ্রেস নেজাল ব্রিজ আছে, ন্যারো প্যালভিব্রাল ফিশার আছে, লো হিয়ার লাইন আছে, প্রোট্রুডেড টাং আছে। হ্যাঁ, তাহলে এটা দেখলে শর্ট নেক, হ্যাঁ, এটা দেখলে বুঝতে হবে যে এটা হচ্ছে কোর্স ফেসিস। কোর্স ফেসিসে তোমাদের কিন্তু ডেসক্রিপশন জানতে চাইবে। এখন কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করতে হলে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্লিনিক্যাল ফিচার তো দেখবই, তার সাথে কিছু সাপোর্টিং ইনভেস্টিগেশন করতে হবে। সাপোর্টিং ইনভেস্টিগেশনের মধ্যে কি কি পড়ছে? সেরাম, FT4, ফ্রি T4, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ফ্রি T4 এবং TSH, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, থাইরয়েড স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড, স্কেলিটাল সার্ভিস। তাহলে আমরা 5টা জিনিস করছি, খুব ভালো করে মনে রাখতে হবে। 5টা আমাদের ক্লিনিক্যাল ফিচারের সাথে 5টা ইনভেস্টিগেশন করব। একটা কি? প্রথম হচ্ছে সেরাম, ফ্রি T4 এবং TSH, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, থাইরয়েড স্ক্যান, আর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড, আর হচ্ছে তোমার স্কেলিটাল সার্ভে। এখন ফ্রি T4 এবং TSH এটার থেকে কিন্তু আমরা বুঝতে পারবো এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমটাকে প্রাইমারি, সেকেন্ডারি অর টারশিয়ারি। যদি প্রাইমারি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু TSHটা বেশি হবে, আর টারশিয়ারি অথবা সেকেন্ডারি যদি হয়ে থাকে তাহলে বোথ TSH and FT4 দুটোই লো থাকবে। সিবিসিতে আমরা কি পাবো? সিবিসিতে সাধারণত আমরা নর্মোসাইটিক নর্মোকমিক এনিমিয়া পাই, তবে আমরা মাইক্রোসাইটিক অথবা ম্যাক্রোসাইটিকও পেতে পারি। থাইরয়েড স্ক্যান কিন্তু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। থাইরয়েড স্ক্যান যেমন আমাদের সাধারণত টেকনিটিয়াম 99 দিয়ে করতে পারি অথবা আয়োডিন 123 দিয়ে করতে পারি। এখানে যে কী পরিমাণ থাইরয়েড আয়োডিনটা আপটেক হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারি। যদি এটা এর মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডটা একটোপিক কিনা সেটাও দেখতে পাবো, অ্যাপ্লাসিয়া আছে, হাইপোপ্লাসিয়া আছে, সেটা বোঝা যায়।
থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করেও কিন্তু আমরা বুঝতে পারবো যে থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশনটা কোথায়। আর একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে স্কেলটাল সার্ভে। তোমাদেরকে অনেক সময় বলে যে একটা প্রশ্ন করে পরীক্ষার হলে যে তুমি একটা থানা হেলথ কমপ্লেক্সে আছো যেখানে তুমি কোনো ইনভেস্টিগেশন করতে পারছো না, হ্যাঁ, কিন্তু তোমার মনে হচ্ছে এটা হাইপোথাইরয়েড, তুমি কি করতে পারো? তখন আমাদের কিন্তু একটা ইনভেস্টিগেশন কথা বললে স্কেলিটাল সার্ভেটা করতে হবে। কারণ হচ্ছে কি স্কেলিটাল সার্ভে? আমরা এক্স-রে নি জয়েন্ট করব। এক্স-রে নি জয়েন্টটা কেন করব? আমরা লোয়ার এন্ড অফ দ্য ফিমোরাল এপিফাইসিস এবং আপার টিবিয়াল এপিফাইসিসটা দেখার জন্য। এখন সাধারণত 36 উইক্সের পরেই কিন্তু এপিফাইসিসটা অ্যাপিয়ার করে। যদি কারো এপিফাইসিসটা না থাকে অথবা এপিফাইসাল ডিসজেনেসিস, এপিফাইসিসটা ঠিকমতো তৈরি হলো না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা চিন্তা করতে হবে এইটা কনজেনিটাল হাইপোথাইরয়েড কি না। কারণ হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকবে, তার সাথে আমরা এক্স-রে করবে। এর পরবর্তীতে পরীক্ষায় আমাদের অবশ্যই তখন ফ্রি T4 এবং TSH করতে হবে। এই যে এক্স-রেটাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এপিফাইসিস আছে, এখানে কোনো এপিফাইসিস নাই। এখন নিওনেটাল স্ক্রিনিং। নিওনেটাল স্ক্রিনিং কিন্তু এখন ওয়েস্টার্ন কান্ট্রি সব দেশগুলোতেই হয়, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় শুরু হয়েছে যে নিওনেটাল স্ক্রিনিংটা। নিওনেটাল স্ক্রিনিং হচ্ছে সাধারণত 3 to 5 ডেজে এটা কি করে, একটা ব্লটিং পেপারে তোমাকে হিল প্রিক করে ব্লাডটা নিয়ে এটা তোমার ল্যাবে পাঠিয়ে দেয়। এখন এটা বিভিন্ন একদম থানা হেলথ কমপ্লেক্স থেকেও এটা করা যায়, এটা খুবই ইজি। তাহলে নিওনেটাল স্ক্রিনিং যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক হাইপোথাইরয়েডিজমটাকে কমায় ফেলতে পারি। হ্যাঁ, হাইপোথাইরয়েড 3 থেকে 5 দিন। আর্লি করা যায় না কেন? আর্লি করার কারণ হচ্ছে TSH একটা স্ট্রেস হরমোন, এটা তখন বেশি থাকে, একটা ফলস ইমপ্রেশন দিতে পারে। এই জন্য আমরা 3 থেকে 5 দিন পরে আমরা রিপোর্টটা রেজাল্টটা পেয়ে যেতে পারি। যদি রেজাল্টে দেখা যায় FT4টা লেস দেন 7 ন্যানোমিটার হয়ে থাকে তাহলে, অথবা TSHটা যদি 40 মিলি ইউনিট পার ml হয়ে থাকে, তখনই আমরা কিন্তু চিন্তা করব যে তার হাইপোথাইরয়েড হয়েছে। যদি TSHটা 20 to 40 থাকে তাহলে আমরা বুঝতে হবে এটা বর্ডার লাইন, তাহলে আমাকে আবার এটা রিপিট করতে হবে। এখন আসি ট্রিটমেন্টে। কি ট্রিটমেন্ট দিব? আমরা ট্রিটমেন্ট দিব L-থাইরক্সিন, লিভোথাইরক্সিন, সোডিয়াম L-থাইরক্সিন, লিভোথাইরক্সিন। এটা হচ্ছে ডায়াগনোসিসের পরপরই আমাদের শুরু করে ফেলতে হবে, আমাদের ডিলে করার কোনো স্কোপ নেই। এটি নিওনেটাল পিরিয়ডে আমরা সাধারণত 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে করে শুরু করতে পারি। নিওনেটাল পিরিয়ডের পরে আমরা 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে করে শুরু করতে হবে। একটা জিনিস বলতে হবে যে এটা কিন্তু লাইফ লং চলবে, এটা কোনোভাবে মানে এটা গ্যাপ দেওয়া যাবে না। অনেক সময় মারা বলে ওষুধ নাই, আজকে আনবো না, কালকে আনবো না। আমরা যদি এটাকে গুরুত্বের সাথে বলি যে এটা ওর ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, শারীরিক এবং মানসিক, এটা ছাড়া তার শারীরিক মানসিক বুদ্ধি ঠিকমতো হবে না, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই গুরুত্ব দিবে এবং কোনো গ্যাপ দিবে না। তাইলে আমাদেরকে ভালো করে কাউন্সিলিং করে নিতে হবে ট্রিটমেন্টের আগে, যে একটা যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন ডায়াগনোসিস হওয়ার পরে এই থাইরক্সিনটা অবশ্যই যেন ঠিক মতো সে খায়। কখন খাবে? এটা আর্লি মর্নিংয়ে এমটি স্টমাকে খাবে। এটা লক্ষ্য রাখতে হবে কোনো আয়রন বা ক্যালসিয়ামের সাথে অথবা ফাইটেটের সাথে এটা না খায়, তাহলে অ্যাবজর্পশনটা কমে যাবে। এখন মনিটরিং, আমরা থাইরক্সিন দিলাম কিন্তু আমাদের তো মনিটরিং করতে হবে। কিছু ক্লিনিক্যাল মনিটরিং হয়, যেমন হচ্ছে যখনই আমরা থাইরক্সিন দিলাম বাচ্চাটা যেমন নেতায় ছিল সে কিন্তু চঞ্চল ভাব তার চলে আসবে, তার হচ্ছে বাউল মুভমেন্টটা বেড়ে যাবে, তার অ্যাক্টিভিটিটা আগের চেয়ে ভালো হবে, তার ট্যাকিকার্ডিয়া হবে, তার হচ্ছে অনেক সময় ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যালি বাচ্চাকে দেখব যে ইডিমাগুলো ছিল, ইডিমা সাবসাইড করবে, তাহলে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারব যে তার আমরা যে ওষুধ দিচ্ছি সেটা রেসপন্স করছে। আর কি আমাদের একটু TSH লেভেলটা T4 এবং TSH লেভেলটা মনিটরিং করতে হবে। কীরকম? প্রথম 6 মাস পর্যন্ত প্রতি মাসে আমরা দেখব তার TSH লেভেলটা এবং FT4 লেভেলটা।
6 মাসের পরে 2 বছর পর্যন্ত আমরা 2 থেকে 3 মাস পর পর তার থাইরক্সিন লেভেলটা দেখব। 2 বছর পরে আমরা প্রতি 6 মাস পর পর থাইরক্সিন লেভেলটা দেখব। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখনই এটা তো আমাদের একটা শিডিউল করা থাকবে, কিন্তু যখনই একটা বাচ্চার আমরা ডোজ চেঞ্জ করব তার 6 থেকে 8 সপ্তাহ পরে অবশ্যই আমরা FT4 এবং TSH লেভেলটা করব। তাহলে বুঝতে পারবো যে আমি যে ডোজটা চেঞ্জ করেছি এটা অ্যাডজাস্ট হচ্ছে কি না। এখন আসি প্রগনোসিসে। অ্যাকচুয়ালি প্রগনোসিস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটা ডিপেন্ড করবে নেচার অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য আন্ডারলাইং থাইরয়েড অ্যাবনর্মালিটি, age and diagnosis and onset of treatment, and adequacy and regularity of treatment. ওয়ার্ল্ডওয়াইড নিওনাটাল স্ক্রিনিং প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অনেক কমে গেছে। হ্যাঁ, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট ইন দ্য ফার্স্ট উইকস অফ লাইফে যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আগেও আমি বলেছি আমরা মেন্টাল রিটার্ডেশনটা কমাতে পারবো। স্টুডেন্টস, তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কাকে বলে, তার কারণ কি, ক্লাসিফিকেশন কি, মেটাবলিজম কি এবং তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি তোমাদেরকে কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ম্যানেজ করব এই বিষয়টা বিস্তারিত বলবো।